রাজ্যে এসআইআর গঠন হওয়ার পর থেকে যেন একটা হিড়িক লেগেছে। ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ এবং এপার বাংলা ভারতবর্ষ। ওপার বাংলা থেকে যারা এসছিলেন আগে অবৈধ কাগজ নিয়ে বা দালাল চক্র বা যে কোনো প্রকার এপারে যারা এসছেন, এসআইআর গঠন হওয়ার পর থেকে যেন একটা হিড়িক লেগেছে। আজ আমরা আতস কাছে নিচে দেখাবো ওপার বাংলা থেকে অবৈধভাবে এপারে যারা এসেছেন অনুপ্রবেশকারী, অর্থাৎ এসআইআর গঠন হওয়ার পর রাজ্যে একটা হিড়িক লেগেছে। ওপার বাংলা থেকে যারা এপারে এসছেন দালাল মাধ্যমে বা অবৈধভাবে বা বেড়াজাল নিয়ে, সেসব নিয়ে আজ আমরা আতস কাছে অন্তর্তদন্ত নেমেছি এবং হাকিমপুর চেকপোস্টে আমরা যাব এবং জানবো সেখানে কারা বসে আছেন, এবার কিভাবে তারা এবারে এসছেন, আপনাদের বিশদ আজ দেখাবো। রাজ্যে এসআইআর হওয়ার পর থেকে একটা হিড়িক, একটা আতঙ্কর পরিবেশ এপার বাংলা এবং ওপার বাংলা। ওপার বাংলা থেকে যারা এপার বাংলায় এসেছেন বৈধভাবে, কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এসআইআর গঠন হওয়ার পরে জানা যাচ্ছে অবৈধভাবে বেশি মানুষ এসেছেন। যেমনটা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেমন বলেছিলেন যে একাধিকভাবে বেসরকারি বাংলাদেশের রোহিঙ্গারা এখানে এসেছেন। ঠিক স্বরূপনগর থেকে প্রায় আমরা কিছুটা 20 কিলোমিটার আগে আমার ক্যামেরা পার্সন সন্তোষ দাকে দেখাতে বলবো সেই চিত্র, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এবং এখান থেকেই স্বরূপনগর মূলত যায়। এইটাই ওপার বাংলা থেকে রাস্তা যায়। এখান থেকে যারা ওপার বাংলা থেকে এসছেন তারা এই রোড ধরেই মূলত যাচ্ছেন এবং স্বরূপনগর ডাকবাংলোর পাশ থেকে গিয়ে ক্যাডাগালে ওপারে গিয়ে তারা দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন সে দেশে ফিরে যেতে হবে, কারণ তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় অবৈধভাবে চোর পথে তারা এখানে এসেছেন। তাছাড়া যারা দালাল মারপথে কাউকে 5,000 কেউ 10,000 টাকার বিনিময়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢোকেন এবং যেহেতু রাজ্যে এসআইআর গঠন হওয়ার পর সকলকে দেশ ছেড়ে যেতে হচ্ছে, ঠিক এমনি স্বরূপনগর থেকে আমরা মাত্র 20 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি এবং এলাকায় এপার বাংলাও যেন একটা থমথম এর পরিবেশ। সাধারণ মানুষ যারা এখানকার বসবাস করেন তাদের জিজ্ঞাসা করলে তারা কোনো কিছুই বলতে আর চাইছে না, কারণ যারা অধিকাংশ মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছেন এবং এখান থেকে যাতায়াত করতেন, এখানকার সঙ্গে একটা সম্পর্ক গড়ে একটা যেন কোথাও ভয়ের পরিবেশ। কিন্তু কিছু মানুষ ক্যামেরার সামনে না বললেও তারা এসআইআর যে হওয়ার ফলে যে সাধারণ মানুষ এবং এপার বাংলা শুধু নয় ওপার বাংলাও মানুষ উপকৃত হবেন এবং এপার বাংলায় যারা ওপার বাংলা থেকে অবৈধভাবে এসেছেন তারা তাদের দেশে ফিরে যাক, এমনটাও বার্তা অনেকজনই বলছেন আমাদের সামনে। আমরা এখানে এসেছিলাম কিভাবে, তখন আমরা সরাইতে এসেছিলাম, ওই ধামাখালি দিয়েছিলাম, ওই তো সেক্টর 5 ছল্লেকে বাস করতাম, ওখানে ঝুবড়ি বান্ধি ওখানেই থাকতাম। এখানে আমাদের ডকুমেন্ট হয়েছে, ডকুমেন্ট মানে ওই আমাদের একটা আধার কার্ড হয়েছে খালি, আর কিছু হয়নি। ভোটার কার্ডটা অন্যদের বাবা ওইটা মাপতে, ওইটা আমি জানি না কার হয়েছে কি না হয়েছে, আমি জানি আমার কি হয়েছে, আমি বলছি না ওইটা আধার কার্ড হয়েছে খালি, আর কিছু না। হবে বছর 2 হবে। ভাটায় কাজ করতাম। যে এনআরসি হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে এবং রিটার্ন পাঠাচ্ছে, সেই হিসাবে আমরা বর্ডারে চলে এসেছি। যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ, তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাবো, এটা হচ্ছে একটা বিবেক বুদ্ধিমান মানুষের কাজ, আর সেজন্য আর কি আমরা চলে এসেছি এবং যাচ্ছে। আছে প্রচুর আছে, তবে প্রচুর বলা যাবে না। আমার তো সাতক্ষীরা জেলা, কালিকাজ থানা। না, সেরকম কখনো এরকম হয়নি, কেননা পুলিশ তো থাকে তাদের থানা কিংবা মেন রোডে, ভাটার ভিতরে, কিংবা অনেকেই থাকে ঝুবড়ি ঝাপড়া এখানে সেখানে, সেইখানে তো আর পুলিশ অতটা এখন আপাতত এখন তো এখানে চেকিং করা হচ্ছে, কে কোথায় থাকতো এবং কার বাড়ি কোথায় আছে সেগুলো চেকিং করে কুচব্যাক করার একটা
ব্যাপার সেবার আর কি, চেক ইন করে কার্ডটা চেক করে। না আগে কত গেছে সেটা বলতে পারবো না, যে হ্যাঁ যাচ্ছে, যেহেতু আমি সকালে এসেছি তো একটু আগেই মনে হয় নিয়ে যাচ্ছিল, দেখলাম হয়তো 100, হ্যাঁ 100-র মতন, হ্যাঁ ওপরে বিডিআর এর কাছে হয়তো হ্যান্ড ওভার করতেছে। এই হচ্ছে সেটা সঠিক বলতে পারবো না, ওরকম 100 মতো হবে শুনছিলাম। ওই ক্যাম্পে নিয়ে গেছে, ওখান থেকে হয়তো তারপরে বাংলাদেশে ট্রান্সফার করবে। এই হচ্ছে। এখন আমরা স্বরূপনগরে যে স্থানে দাঁড়িয়ে আছি, প্রায় এখান থেকে 20 কিলোমিটার হচ্ছে স্বরূপনগর। এবার এই পার্টটা যেখানে আমার ক্যামেরা পার্সন দাদাকে দেখাতে বলবো, সেই দৃশ্যটা যে ওয়েলকাম লেখা আছে, এইটা হচ্ছে হাবড়া থানা, আর ওই পার্টটা হচ্ছে ওই বাদুড়িয়া থানা। মানে ঠিক দুটো থানার, এই পার্টটা একটা বর্ডার, ও পাশে একটা বর্ডার। এবং আদুরা থানা, এটা হচ্ছে হাবড়া থানা। এখানে হাবড়া থানা শেষ হয়ে যাচ্ছে, ব্যাস ঠিক ওই বোর্ডের অপোজিট থেকে বাদুড়া থানা শুরু হচ্ছে। আমরা এখানে কথা বলে নেবো, মানে যারা অবৈধভাবে এসছেন এখানে, যারা বসবাস করছেন অবৈধভাবে, তাদের অবৈধভাবে তারাই আবার ফিরে যেতে হবে বাংলাদেশে, এটাই কথা। এই যে সরকার এই যে পদক্ষেপ নিয়েছে, একদিক দিয়ে ভালো, কিন্তু হ্যাঁ, কিন্তু যাদের কার্ড নেই তাদের তো থাকা উচিত না এখানকার। দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ওপার বাংলা থেকে যারা অনেক মানুষ এসেছেন, তারা লক্ষ্মী ভান্ডার মতন প্রকল্প ব্যবহার করতেন। সেক্ষেত্রে তো রাজ্যে রাজস্ব কম হতো, আমাদের একটা ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এটা তো ক্ষতি, সবাই যারা পাওয়ার না তারাও পাচ্ছে, সবাই পাচ্ছে। এতে অর্থনৈতিক কোষাগার খুব খারাপ পশ্চিমবাংলার হয়ে আছে দিনের পর দিন। এই যে এসআইআর ফলে এই যে বিহার থেকে কিছু অবৈধ ভোটার বাংলা থেকে এত ভোটার যে বাদ যাবে, এ থেকে আগামী দিন বিধানসভা ভোটে কি কোনো প্রভাব পড়বে? কিছুটা পড়বে, কিছু পড়বে, ভোটের ব্যাপার তো। এসআইআর ঠিক মতন হলে আমাদের বিধানসভা ক্ষতি হবে। আচ্ছা, এই যে বিধানসভা ক্ষতি হবে মানে মানে আপনি কি বলতে চাইছেন, কেমন ক্ষতিটা কেমন? ভোটের দিক দিয়ে ক্ষতি হবে অনেক। এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া থানা। হাওড়া থানা একদম শেষ, এবং হাওড়া থানা এটা শেষ বাড়ি, এটা দেখাতে বলবো। এটা হাওড়া থানা, এখানটা শেষ হয়ে যাচ্ছে হাওড়া থানার বর্ডার। এখান থেকে হাওড়া থানা শেষ হয়ে যাওয়ার পর এখানে আমরা চলে আসি হেঁটে এতটুকু, বাস এই চলে এলাম। এখানে শুরু হলো আবার বাদুড়িয়া থানা। এটা হলো বাদুড়িয়া থানা, এবং বাদুড়িয়া থানা এটা হচ্ছে প্রথম বাড়ি। এটা হচ্ছে বর্ডার লাইন, এটা হচ্ছে বাদুড়িয়া থানা। এই দূরে আমি দেখাতে বলবো সেই বোর্ডটাকে, যে তেঁতুলতলা এখান থেকে 14 কিলোমিটার, রামচন্দ্রপুর 11 কিলোমিটার, এবং স্বরূপনগর যেখান থেকে 20 কিলোমিটার, যেখানে স্বরূপনগর বাংলোর পাশ থেকে, যেখানে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন তারা ওখানে বসে আছেন এবং অপেক্ষা করছেন যখন তারা দেশে কিভাবে ফিরবেন। এইখান থেকে এই সেই রাস্তা, যে রাস্তা থেকে তারা মূলত এইখান থেকে গিয়েছিলেন, এবং এই রাস্তা থেকে তারা যাবেন। যারা অবৈধভাবে এবার বাংলায় ঢুকেছিল, অর্থাৎ ভারতবর্ষে যারা অবৈধভাবে ঢুকেছিলেন, তাদের এই রাস্তা দিয়ে স্বরূপনগর হয়ে তাদের ডাক বাংলোর পাশ থেকে তাদের মূলত ফিরে যেতে হবে তাদের বাংলাদেশে, সেই জায়গায়। কিন্তু এখন একাধিকভাবে যারা এসেছিলেন, এবং শয়ে শয়ে মানুষ, এখানকার মানুষ, তারা এসআইআর নিয়ে কিছু মানুষ মুখ খুললেও কিন্তু কিছু মানুষ বলছেন যে আগামী বিধানসভা ভোটে এর একটা বড় অংশের প্রভাব পড়বে। শুধু তাই না, তারা যে এভাবে ভারতের অর্থনীতিতেও প্রভাব পড়েছে। পশ্চিমবঙ্গে যেমন শোনা গেছে লক্ষ্মী ভাণ্ডারেও বাংলাদেশ থেকে এসে তারা অধিকার জমিয়েছিল, সেখান থেকেও তাদের যেন রাজকোষে কিছুটা হলেও ঘাটতি পড়েছে। এইভাবে যদি তারা জানতে পারলেন ধীরে ধীরে যে আস্তে আস্তে এসআইআরকে সাধারণ মানুষ যে একটা আতঙ্কে পড়ে হয়েছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে প্রতিটা সাধারণ মানুষ চাইছেন যে এসআইআর হোক, সঠিক গণনা হোক, এবং পশ্চিমবঙ্গ নাগরিকতা হোক, যে যার রাজ্যে সে তা ফিরে যাক, যে যার দেশে সে তা ফিরে যাক, এইটাই মানুষ চাইছেন।
দিল্লির বিস্ফোরণের পর রাজ্যে যেমন বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা ছিল, মুম্বাই, চেন্নাই, কলকাতা, ঠিক তেমনি এখনও হাই অ্যালার্ট চেকিং করছে তেঁতুলিয়া ট্রাফিক পক্ষ থেকে। তারা এখনও পর্যন্ত দৈনন্দিন প্রবেশ করছে। তাছাড়া রাজ্যে এসআইআর লাগু হয়েছে, যে এসআইআর লাগু হবে বিভিন্ন নথি যাচাই ছাড়া বা অবৈধ নথি ছাড়া যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছেন সেগুলো যাচাই। কেউ চোরাপথে এসেছেন, কেউ চোরাপথে, কেউ দালাল চক্র ধরে এসেছেন, সেই সব নথি চেকিং করার জন্য, এবং কেউ যদি বেআইনি কোনো অস্ত্র বা কোনো কিছু নিয়ে পারাপার করে সেই জন্য তেঁতুলিয়া ট্রাফিক তৎপর, এবং তারা বরাবর দেখছেন পুলিশ আধিকারিক এবং তাদের নিয়ে প্রতিটা গাড়ি তারা তল্লাশি করছেন, এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো অবৈধভাবে কোনো মানুষ বা কোনো কিছুই যেন না ঢুকতে পারে। কারণ কিছুটা আর মাত্র 5 কিলোমিটার পরে স্বরূপনগর, সেখান থেকেই বর্ডার রাস্তা, যে বর্ডার রাস্তা দিয়েই মানুষ সাধারণত এসেছেন বেআইনিভাবে, যাদের কাছে বৈধ কাগজ ছিল না তারাই বৈধ কাগজ ছাড়াই এখানে এসে এই তেঁতুলিয়া ট্রাফিকের পক্ষ থেকে সকাল থেকে নাকা চেকিং করা হচ্ছে এসআইআর ফলে, যাতে প্রতিটা গাড়ি, এমনকি প্রাইভেট গাড়িকেও তারা রেয়াত দিচ্ছেন না, ছাড়ছেন। যাত্রীদের অসুবিধা হলেও তারা পুলিশের পক্ষ থেকে বোঝানো হচ্ছে তাদের নিরাপত্তার জন্যই তারা প্রতিটা গাড়ি এবং চেকিং করছেন, এবং তার সঙ্গে শুধু নয় এবং ডিকি এবং যারা যানবাহন যারা যাতায়াত করছেন তারা প্রতিটা জিনিস যাচাই করছে, এবং পুলিশের থেকে অধীনে তৎপর, যাতে এমনকি প্রতিটা গাড়ি নিজেদের তদারকি করছেন ট্রাফিক থেকে। এবং কারণ এখান থেকেই স্বরূপনগর থেকে ডাকবাংলো, সেখান থেকেই বর্ডার রাস্তা, যে বর্ডারে থেকে অবৈধভাবে নথি ছাড়া বাংলাদেশি যারা এসছেন এদেশে, যাদের দালাল চক্র আর কোনো সক্রিয় নয়। এখন তো এসআইআর নিয়ে রাজ্যে যখন উত্তল, ঠিক তেমনি সেই চিত্র তুলে ধরলাম আমরা আজকে ওঙ্কার বাংলায় আতস কাঁচে। এবার শুধু তাই নয়, আমরা দেখাচ্ছি সেখানে এখান থেকে আর মাত্র এই নাকা চেকিং পার হওয়ার পরেই এখান থেকে মাত্র 5 কিলোমিটার, সেই 5 কিলোমিটার পর থেকে আবার 4 কিলোমিটার ডাকবাংলো, যেটা বর্ডার ওপার বাংলায় আছে। ওপার বাংলা থেকে অবৈধভাবে যারা এসেছেন তারা ওইখানে অপেক্ষা করছেন, যাদের কাছে কোনো বৈধ নথি না থাকে তারা অপেক্ষা করছেন ফিরে যাওয়ার জন্য। এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে যেন হিড়িক করেছে, বাংলাদেশ যাওয়ার প্রবণতা বেড়ে গেছে। যারা অনুপ্রবেশকারী, অর্থাৎ যারা বাংলাদেশে অবৈধভাবে ভারতবর্ষে এসেছেন, কেউ বৈধ কাগজপত্র না বানিয়ে যেভাবে বাংলাদেশের থেকে ভারতবর্ষে ঢুকেছেন, এবং তারপরে এসআইআর, কিছু মানুষ ধারণা করে নিয়েছিল এসআইআর বলে আদৌ কোনো কিছু হবে না, কিন্তু সময় সাপেক্ষে দেখা গেল এসআইআর লাগু হলো কার্যত। এসআইআর লাগু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের বাংলাদেশে যাওয়া হিড়িক প্রতিনিয়ত। বাংলাদেশ যাব কেন? কেন কাগজপত্র নেই তার জন্য, এসআর নাকি শুরু হয়েছে তার জন্য। কত বছর আগে এসেছিলেন? এই 8-9 বছর হবে। কীভাবে এসেছিলেন? ওই নৌকা পথে। কে নিয়ে নৌকা? ও আমরা দুজন 5,000 টাকা দিয়েছিলাম, 5,000 টাকা করে দিয়ে পার করে দিয়েছিল। কারা পার করে দিল? ও সাতক্ষীরার লোক পাওয়া যেত তখন, ইন্ডিয়া কাজ। আপনার গ্রামে? না না, এই বারাসাতে ওই অনেক লোক থাকে না, যে কাজ আসে, ভাটা হোক যা হোক, যে কোনো কাগজগুলো নিয়ে বললি আসা যেত। আপনার মধ্যে কত লোক আছে বারাসাতে এখনো? আমার জানা মতে লোক আছে অনেকে। তারা কি আসছে না এখানে থাকবে আপনার ওখানে? না, ওরা তো কাজই করছে, সবাই ইট ভাটা কাজ করছে। ওই তো বাংলাদেশ থেকে এসছেন বললে এসআইআর হয়নি, তাহলে ওরা কিভাবে আসে, আপনি চলে এলেন? ওরা এসে, ওরা পয়সা করি, কেউ ঋণ আছে, দিনা আছে, এই জন্য আসতে পারিনি। আমার টাকা পয়সা শোধ করে দিয়ে আমি চলে এসেছি। তাহলে এবার কি করবেন? আমি দেশে চলে যাব। কি করবেন দেশে গিয়ে? কি করবেন? দেশে গিয়ে যা থাকবে কাজ করবো, এখানে যেন কাগজ কলায় কিছু একটা করবো। এত বছর পর চলে এলেন, কোনো এখানে কোনো কাগজপত্র তৈরি করতে পেরেছেন? না, আধার কার্ড আছে, তাই ছাড়া কিছু নেই। আধার কার্ড আছে আপনার কাছে? আধার কার্ড আমার ওই আমার বউর কাছে আছে, আমার নেই। আধার কার্ডটা কিভাবে তৈরি করলেন? আধার কার্ড ওইখান থেকে কোটি বাড়ি কাজ করতে, যখন থালা মানে বাড়ি দালারে থেকে করে দিচ্ছে, আর ওর পেটে এমনি পাথর কিডনি আছে, তার জন্য করে দিচ্ছে। আধার কার্ড করে দিয়েছিল? হ্যাঁ, ও আমাদের বাড়িওয়ালা থেকে করে দিয়েছিল। বাড়িওয়ালা কি নাম? বাড়িওয়ালার নাম না, কোটি বাড়ি, সে তো মনে নেই। ওরা করে দেয়, ওই এজেন্সি টাকা দিলে করে দেয়। এজেন্সি করে দিয়েছিল? হ্যাঁ। কত টাকা নিয়েছিল? এ নিয়েছিল 2,000 টাকা। একটা আধার কার্ড করতে 2,000 টাকা? 2,000 টাকা। মারাত্মক কথা বলছেন। আর 2,000 টাকা মিথ্যে বলবো, 2,000 টাকা নিয়েছে। 2,000 টাকা? না না, 2,000 টাকা তো নেয় না, 500 নেয় তো। 2,000 টাকা নিয়েছে। কে নিয়েছে 2,000 টাকা? এজেন্সি। চলে যাচ্ছেন বলে মিথ্যা বলছেন? আরে 2,000 হাকিকাত বলছি, 2,000 টাকা মিথ্যে বলবো কেন? আপনার একা 2,000 টাকা না সবাই 2,000 টাকা? 2,000 টাকা, এক একটা কার্ডে 2,000 টাকা। আপনি কটা কার্ড করেছিলেন? আমি একটাই করেছিলাম। একটাই কার্ড? তা আপনার ওয়াইফে কার্ড করেননি? না, ওয়াইফের কার্ডটা আলি করে এখানে এসে পরে করেছি, ও টাকা কম। কত টাকা নিয়েছিল?
ওতে মনে হয় 800 টাকা নিচ্ছে। মানে এজেন্সি করে দিত? হ্যাঁ, ওটা এজেন্সি মানে কি না? প্রথমে কিছু কাগজপত্র ছিল না, তার জন্য হয়ে গেছে। কিছু ছিল না, পরে আমারটা জমা দেওয়ার পরে আমার স্ত্রী হয়েছে। হ্যাঁ, কিছু না থাকলে হবে না, তার জন্য বেশি টাকা। প্রথমবার আপনার থেকে 2000 টাকা নেওয়া হয়েছিল। আপনি একটা মারাত্মক অভিযোগ করছেন যে আপনি বাংলাদেশ থেকে 8 বছর আগে এসেছিলেন, 9 বছর আগে এসেছিলেন, তারপর আপনাকে 2000 টাকা দিতে আপনাকে আধার কার্ড করে দেয়, তারপরে পরে আপনার স্ত্রীকে নিয়ে আসেন 800 টাকায় করে দেয়। মিথ্যা বলছেন না তো? আমার আইডিয়া দেওয়ার পরে 800 টাকা নিয়েছে। আপনার আইডি দেওয়ার পরে? আচ্ছা, কোন এজেন্সি করে দিয়েছিল বলতে পারেন? না না, এই তো আমরা এখানে কোটি বাড়িতে ময়লা কুড়ালা পাই না, পুরা থেকে এখান থেকে কই দেয়। যেখানে আমরা থাকতেন, ভোট দিয়েছিলেন? না না, ভোট দেবো কি করে, আমরা কি ভোটার হয়েছে না? মোবাইলে সিম দিয়েছিলেন? হ্যাঁ, মোবাইলে সিম আছে। এই ভারতবর্ষে, মানে ভারতবর্ষে, ইন্ডিয়া? হ্যাঁ হ্যাঁ, চলে তো, ওই যে মোবাইল আছে। এসআইআর হওয়ার পর থেকে এপার বাংলা থেকে ওপার বাংলা মানুষের মধ্যে একটা হিড়িক তৈরি হয়। এপার বাংলা যারা এসেছিলেন অবৈধভাবে, কাগজপত্র ছাড়া, দালাল মাধ্যমে, তাদের এবার যেতেই হচ্ছে ভারতবর্ষ ছেড়ে বাংলাদেশে। প্রতিদিনের মধ্যেও আজও কয়েকটা দিন, যেমন বর্ডার চেকপোস্টে 143 নম্বর ব্যাটালিয়নের এই চেকপোস্টের সামনে হাকিমপুর চেকপোস্ট, সেখানে বহু মানুষ আছে, প্রতিদিনের মতো আজও এসছেন। একজন পরিযায়ী ফ্যামিলি এসছেন, অনেক মানুষ আসছেন। তাদের সঙ্গে আমরা কথা বললাম এবং জানতে পারলাম, একজন মানুষ আমাদের সঙ্গে সরাসরি বললেন তিনি নদী করে, নৌকা পথে তিনি বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন 8 বছর আগে। কলকাতায় এসে কাগজ গুঁড়োতেন এবং এইভাবে জীবন চালাতেন। তার কাছে মোবাইল ফোন ব্যবহার করার জন্য প্রয়োজন ছিল একটি সিম কার্ড। তার জন্য তিনি এখানে একটি আধার কার্ড তৈরি করেন। জানেন কত টাকা? মাত্র 2000 টাকা। 2000 টাকা দিয়ে তিনি একটি আধার কার্ড তৈরি করেন এবং এইভাবে তিনি কলকাতায় থাকতেন। তারপর কিছুদিন পর ওনার স্ত্রীকে বাংলাদেশ থেকে তিনি নিয়ে আসেন একই পদ্ধতিতে। তার আধার কার্ড করতে লাগে 800 টাকা। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, যদি বেআইনিভাবে মানুষ এখানে চলে আসে, তাহলে বেআইনিভাবে আধার কার্ড, ভোটার কার্ডও তৈরি হচ্ছে। এর নেপথ্যে আছে কে? তিনি বলছেন কোনো এজেন্সির মারফতে এটা হওয়া সম্ভব। আজকে এই চেকপোস্টে অসংখ্য মানুষ, বোবা কান্না, ছোটো ছোটো শিশু এবং মহিলাদের চোখে মুখে একটা যেন কিছু একটা ছেড়ে চলেছে। দীর্ঘ 8 বছর এখানে বসবাস করলেন। অনেক মহিলা এসছেন, ব্যাঙ্গালোরে তিনি ট্রিটমেন্ট করাতে গিয়ে তিনি ওখানে থেকে গেছিলেন, কিন্তু ছেড়ে যেতে হচ্ছে সব ভালোবাসা, মাগল ছিগাল ছেড়ে। কিন্তু যেতে তো হবেই, কারণ এসআইআর লাগু হয়েছে। যে এসআইআর নিয়ম অনুযায়ী অবৈধভাবে এখানে থাকা যাবে না, একদম সরাসরি নির্দেশ। সেই নির্দেশে কার্যকর করতে সকলের মধ্যে হিড়িক এবং ব্যাটালিয়নে ধীরে ধীরে আমার ক্যামেরা পার্সন সন্তোষ দাকে দেখাতে বলবো সেই চিত্র, যে ঘিরে ঘিরে তারা এসে দেখছেন এবং সাধারণ মানুষ ভাবছেন যে আজ এখান থেকে ছেড়ে যেতে অবশ্যই হচ্ছে। মানুষের মনে প্রথমে একটা ধারণা হয়েছিল এসআইআর হয়তো কিছুই হয়তো হবে না বা যেতে কোনোদিন হবে না, কিন্তু অবশেষে তাদের এখান থেকে ছেড়ে যেতে হচ্ছে। অবৈধভাবে চোরা পথে, দালাল মারফতে টাকা খরচ করে এলেও কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে ভারত থেকে ছেড়ে যেতে হবে বাংলাদেশ থেকে। আজকে এই 143 নম্বর ব্যাটালিয়নের সামনে দাঁড়িয়ে আছি, অসংখ্য মানুষ ভিড় করছেন, দূর থেকে আসছেন ছোটো ছোটো শিশুকে নিয়ে, এবং 7-8 বছর কাটা ভারতবর্ষের সেই স্বপ্ন, ইতিহাস এবং সেইগুলো অতীত করে নিয়ে বেঁধে হয়তো চলে যেতে হবে বাংলাদেশে। কিন্তু এক দেশ থেকে অবৈধভাবে এই দেশে বসবাস করা সম্ভব নয়। যতই কষ্ট হোক না কেন, তারা যেভাবেই আসুক না কেন, যেতে তাদের হবে। কেন বৈধভাবে এলে হয়তো তার থাকার একটা নির্দিষ্ট সময় থাকে, এটা তো অবৈধভাবে এসছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা, হাকিমপুর থেকে।